নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী, আর আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব, আমার সঙ্গে যে মানুষটা রয়েছেন জয় চৌধুরী, খুব কাছ থেকে জানেন এবং চেনেন। 40 বছরে পদার্পণ করেছেন সাংবাদিকতার জীবনে, আর কলকাতা লিগও প্রায় বেশ কয়েকটা 40 বছর অতিক্রম করে এসছো তুমি কলকাতা লিগ কভার করতে করতে। জয়দা, আজকে তোমাকে যে প্রশ্নটা রাখবো, কলকাতার ময়দানে কলকাতা লিগের মাঠের বাইরের সেরা 10টা, হয়তো এখন সচরাচর এইসব নিয়ে চর্চা খুব কমই হয়, কিন্তু বেশ কিছু সমর্থক আছেন তারা কিন্তু জানতে খুব উৎসাহী। একটু যদি তুলে ধরো কলকাতা লিগের মাঠের বাইরের সেরা বেশ কিছু ঘটনা। প্রথমেই বলি, এই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব সাংবাদিক জয় চৌধুরীর প্রথম সব কিছু জানে। এখান থেকে যে প্রশ্নটা স্বাগত তুমি আমাকে করেছো, এটা খুব কঠিন প্রশ্ন। আমার এটা 41 বছরে পা দিয়েছে সাংবাদিকতা জীবন। তবে যে কলকাতা লিগটা 25শে জুন শুরু হতে চলেছে সেটা 40তম, কারণ আমি কলকাতা লিগের একেবারে শেষ পর্বে শিল্ডের সময় সাংবাদিকতা এসেছিলাম, সেটা 84। ঠিক বিচারে আমার 40তম কলকাতা লিগ টানা নিরবিচ্ছিন্নভাবে কভার করতে চলেছি। এখানকার মাঠের বাইরে সেরা 10টা ঘটনা যদি বেছে নিতে হয়, প্রথমেই কিন্তু প্রথম 5-6টা ঘটনা প্রদ্যুৎ দত্ত কেন্দ্রিক আসবে। কারণ যে বছর আমি সাংবাদিকতা এসেছিলাম সে বছর একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ তৎকালীন সচিব প্রদ্যুৎ দত্ত। তার আগেই কলকাতা লিগের গড়াপেটা, মাত্রা ছাড়া গড়াপেটা হয়েছিল। রঞ্জিত গুপ্ত, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের তৎকালীন কর্মকর্তা, তিনি এসে এই ক্লাবে আমাদের যে পূর্বসূরি ছিলেন শ্যামসুন্দর ঘোষ, বাপিদা, রূপক সাহা, জয়ন্ত চক্রবর্তী, এদের বলে গিয়েছিলেন আমি কাল গট-আপ খেলছি। এবং শেষ পর্যন্ত হাইকোর্ট মাঠে গিয়ে দেখা যায় 119 গোল হয়েছিল একটা ম্যাচে। 70 মিনিটের ম্যাচে 119 গোল। উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন গট-আপটা কোন জায়গায় রয়েছেন। প্রদ্যুৎ দত্তর সঙ্গে সেই সময় রঞ্জিত গুপ্তের যে খুব একটা তালমিল ছিল তা নয়, বরঞ্চ প্রদ্যুৎ দত্ত গোষ্ঠীর প্রতিপক্ষ হিসেবেই তিনি ময়দানে তখন তার পরিচিতি। কিন্তু প্রদ্যুৎ দত্ত এটা নজিরবিহীন সিদ্ধান্ত করেছিলেন ওই সময় থেকে। 84-এ কলকাতা লিগে একটা ম্যাচ জিতলে 3 পয়েন্টের ব্যবস্থা করেছিলেন। যে দল জিতবে বিজয়ী দল 3 পয়েন্ট পাবে, যে দল 1 পয়েন্ট পাবে। আমরা কিন্তু দেখেছি পরবর্তীকালে ফিফা এই ব্যবস্থা চালু করেছে বিশ্বকাপে। সারা বিশ্বে এখন তাই নিয়ম, জিতলে 3 পয়েন্ট, হারলে 1 পয়েন্ট। আমাদের আইএফএতে অনেক কিছু খামতি আছে, অনেক কিছু বলার আছে আইএফএ নিয়ে, কিন্তু এই যে প্রদ্যুৎ দত্তের সিদ্ধান্ত, এটাই কিন্তু ভারতীয় ফুটবলে একটা রেকর্ড এবং একটা নজির। তিনি কিন্তু ফিফার আগে শেপ ব্লাটার কলকাতায় এসে আইএফএকে ইফা বলেছিলেন। সেই তার কথার প্রতিধ্বনি ধরে গিয়ে বলছি, সেই ইফা কিন্তু এই 3 পয়েন্ট চালু করেছিলেন। এর পরের ঘটনাটা যদি বলতি, সেটাও কিন্তু সেখানেও কিন্তু জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে আইএফএর তৎকালীন সচিব প্রদ্যুৎ দত্ত। মেহাবাডান স্পোর্টিং একটা দাবি তুলেছিল যে আমরা তখন দেখা যেত, প্রথমে কলকাতা লিগে মেহাবাডান প্রথম ম্যাচটা খেলতো মোহনবাগানের সঙ্গে 1 বছর, পরের বছর ইস্টবেঙ্গলের সাথে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা একদম সবার শেষে হতো। 3টে যে ম্যাচ, বড় ম্যাচের মধ্যে সবার শেষে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হতো। এই যে আইএফএতে এখন লটারি হচ্ছে, সিকোয়েন্স তৈরি হচ্ছে, এটা কিন্তু মেহাবাডানের সেই তৎকালে প্রতিবাদের ফল। তারা বলেছিল 1 বছর মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা আপনি আগে দিন, তারপরে আমরা মেহাবাডান স্পোর্টিং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। কিন্তু প্রদ্যুৎ দত্ত সেটা করেননি, তারা ম্যাচটা বয়কট করেছিল। 3টে বড় ম্যাচ বয়কট করেছিল এবং তারা কলকাতা লিগে অংশগ্রহণ করেনি। তখন কলকাতা লিগে ছিল 27টা দল। কলকাতা লিগে এ গ্রুপ আর বি গ্রুপে ভাগ করা ছিল। মেহাবাডান স্পোর্টিং না খেলা পয়েন্ট টেবিলের তলানিতে এসে যায়, রেলিগেশন হয়ে যায়। লিগ সাব কমিটির মিটিংয়ে অপূর্ব মিত্র রোডে একটা মিটিং হয়েছিল প্রদ্যুৎ দত্তের বসত বাড়ি, যে বাড়িতে উনি থাকতেন রাসবেরি এলাকায়। আর একটা মিটিং হয়েছিল সুতারকিন স্ট্রিটে। তিনি কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিল। তিনি মেহাবাডানকে ফার্স্ট ডিভিশন থেকে এ থেকে বিতে নামিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেটা নিয়ে উত্তাল হয়ে ওঠে কলকাতার ময়দান। ইব্রাহিম আলী মোল্লা তখন মেহাবাডান স্পোর্টিংয়ের সেক্রেটারি, মীর মোহাম্মদ অমর, যার ভয়ে মধ্য কলকাতা কেঁপে যেত। মধ্য কলকাতার একটা শ্রেণী মীর মোহাম্মদ অমরের কথায়
ওঠবস করত। তার একজন ছায়া সঙ্গী ছিলেন খুরশেদ। পাশাপাশি ইব্রাহিম আলী মোল্লার সঙ্গে এজিএস হিসেবে ছিলেন মৌলানা আজাদ কলেজের অধ্যাপক, শ্রদ্ধেয় অধ্যাপক সলমান খুরশেদ। এরা কিন্তু, এবং হায়দার আলী নস্কর, তার একটা দোকান ছিল নিউ মার্কেটে, যেখানে কামান আছে, তার পাশে দোকানটা এখনও আছে। প্রচণ্ডভাবে তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং গোটা মেহমাবান স্পোর্টিংয়ের সমর্থককুল পথে নেমেছিল, আন্দোলনে নেমেছিল। এমন সময় আমরা দেখেছিলাম একটা মিছিল হয়েছিল বউবাজার থেকে আইএফএ দপ্তর, সুতারকিং স্ট্রিট, 2 কিলোমিটার রাস্তাও হবে না, 1.5 কিলোমিটার রাস্তায়। সেখানে মেহমাবানের সম্প্রদায়ের ক্রস সেকশন অফ পিপুল সবাই ছিলেন। এমনকি সেখানে আমরা বউবাজার অঞ্চলে যে রেড লাইট এলাকার মুসলিমদেরও দেখেছিলাম। বিকে সাহা ছিলেন তখন ডিসি সদর। তিনি কিন্তু মানে এই যে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, বামফ্রন্ট সরকারের আমল, বিকে সাহা কিন্তু মাঠের লোক। তিনি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এশিয়ান বাস্কেটবলের মতো বড় প্রতিযোগিতা কলকাতায় একবারই হয়েছে এবং সেটা বিকে সাহার জন্য হয়েছে। বিকে সাহার সাথে প্রদ্যুৎবাবুর একটা সুসম্পর্ক ছিল। উনি কিন্তু ফোন করে বলেছিলেন, আপনি সিদ্ধান্তটা ফিরিয়ে নিন, মেহমাবান স্পোর্টিংকে নামাবেন না, আইন শৃঙ্খলার যে অবনতি হবে সেটা কন্ট্রোল করা সত্যি কলকাতা পুলিশের পক্ষে মুশকিল। কত বড় সিদ্ধান্ত! ফোনের ওপান্ত থেকে ঠান্ডা মাথায়, ঠান্ডা গলায় প্রদ্যুৎ দত্ত বলেছিলেন, প্রশাসক হিসেবে, আইএফএ সচিব হিসেবে আমার কাজ আমি করেছি, আইন শৃঙ্খলা রাখার কাজটা আপনাদের, কলকাতা পুলিশের, কলকাতা পুলিশ তার কাজটা করুক। পরবর্তীকালে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে সেই মিছিল আটকে দেওয়া হয়, কিন্তু সেটা ইতিহাস হয়ে গেছে। এটা গত 4 দশক কেন, কলকাতার ফুটবলের ইতিহাস যদি 100 বছরের ইতিহাসেও এটা কিন্তু অন্যতম অনেক বড় ঘটনা। এতক্ষণ আপনারা শুনলেন কলকাতা লিগের মাঠের বাইরের সেরা 2টো ঘটনা, যেগুলো হয়তো কলকাতা লিগে আজীবন, যতদিন কলকাতা লিগ রয়েছে ততদিন এই ঘটনাগুলো হয়তো সবার চোখে চোখে ভেসে উঠবে। ঠিক এর পরের 10টা ঘটনার কথা বলার কথা ছিল আপনাদের। আরও 8টা ঘটনা নিয়ে ফিরে আসবো পরের এপিসোডে। ততক্ষণ আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।